নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আবার একটি অঙ্কের ক্লাস নিয়ে আসলাম। তো এই ক্লাসটি খুবই একটা গুরুত্বপূর্ণ ক্লাস। কেন কি আজকে যে ক্লাসটি দিচ্ছি বন্ধুরা, 4টি অঙ্ক দিচ্ছি এবং 4টি অঙ্কই হচ্ছে মুদ্রা সংক্রান্ত অঙ্ক। ঠিক আছে, কারণ কি এই মুদ্রা সংক্রান্ত অঙ্ক কিন্তু বেশিরভাগ পরীক্ষায় একটা না একটা প্রায় চলে আসে। ঠিক আছে, তো দেখুন 4 টাইপের 4টি মুদ্রা সংক্রান্ত প্রশ্ন আমি দিয়েছি। তো আশা করি ক্লাসটি ভালো লাগবে। তো দেখুন কথা না বাড়িয়ে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। তো শুরু কি বলেছে একটি বাক্সে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 1:2:4। ওই বাক্সে 393 টাকা থাকলে মোট কতগুলি মুদ্রা আছে? ঠিক আছে, এটা হলো প্রশ্ন। তো দেখুন প্রশ্নটা ভালোভাবে পড়ে একটু বুঝে নেবেন, তাহলে কিন্তু আপনি অঙ্কটা খুব ভালো বুঝবেন। তো দেখুন কিভাবে করছি। বলেছে যে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা, তাই না? এদের কি মুদ্রার সংখ্যার অনুপাত দেওয়া আছে কিন্তু কত? 1:2:4। ঠিক আছে, এটা হচ্ছে তাদের সংখ্যার অনুপাত। এই সংখ্যার অনুপাত দেওয়া আছে, আর কি দেওয়া আছে? 393 টাকা আছে, অর্থাৎ মোট মূল্য দেওয়া আছে। যেহেতু এটা হচ্ছে সংখ্যার অনুপাত আর 393 এটা হচ্ছে মূল্য, তার জন্য বন্ধুরা আমরা কি করবো? এই সংখ্যার অনুপাতটাকে আমরা কি করবো? মূল্যের অনুপাতে রূপান্তরিত করবো। তাহলে আমরা বের করতে পারবো কোন প্রকারের মুদ্রায় কত টাকা আছে। ঠিক আছে, তাহলে সংখ্যার অনুপাতটাকে আমরা কি করবো? যে এটা সমান সমান কি? মূল্যের অনুপাত। ঠিক আছে, মূল্যের অনুপাত সমান সমান। এবার 1 টাকার নোট যদি একটা থাকে তাহলে তার মূল্য কত টাকা? 1 টাকাই হবে, তাই না? এবার 50 পয়সার নোট কটা আছে? দুটো আছে, তাহলে এর মূল্য কত হবে? 1 টাকাই হবে, তাই না? ইস্টু। এবার কি 25 পয়সার নোট বা মুদ্রা কটা আছে? 4টা আছে, তাহলে এর মূল্য কিন্তু 1 টাকা হবে। কেন কি দুটি 50 পয়সাতে 1 টাকা, 4টি 25 পয়সাতে 1 টাকা। তাহলে বাস আমরা মূল্যের অনুপাত পেয়ে গেলাম। কি আছে মূল্যের অনুপাত? 1:1:1, অর্থাৎ কি তাদের মূল্যের অনুপাত হচ্ছে সমান। অর্থাৎ প্রত্যেক প্রকার মুদ্রারই মূল্য কিন্তু মুদ্রা সমান হচ্ছে। অর্থাৎ এই যে 393 টাকা, এই টাকাটা 3 ভাগে ভাগ করে দিলে আমরা পেয়ে যাচ্ছি যে 1 টাকার মূল্য কত, 50 পয়সার মূল্য কত, 25 পয়সার মূল্য কত, তাই না? তাহলে সূত্রের মূল্য কিন্তু সমান হয়, তাই না? কারণ 1:1:1 তাহলে সমান মানে কি? মোট 393 বাই কত? 3, 3 দিয়ে ভাগ করে দিলেই হয়ে গেল। তাহলে আসবে কত? 131 টাকা। এই 131 টাকা প্রত্যেক প্রকারে কিন্তু এটাই মূল্য সমান হলো। কেন সমান হলো? কারণ কি তাদের মূল্যের অনুপাতটা সমান সমান এসে হলো। বাস, তাহলে আমরা এখন বের করতে পারি কোন প্রকারের মুদ্রা কটি আছে, তাই না? 1 টাকার মুদ্রা কটা আছে? 1 টাকার মুদ্রার সংখ্যা সমান সমান 50 পয়সার মুদ্রার সংখ্যা সমান সমান 25 পয়সার মুদ্রার সংখ্যা সমান সমান। আমি 3টি লাইনে লিখছি। অঙ্কটা হয়তো বড় লাগছে দেখতে, কিন্তু বন্ধুরা এই যে এইগুলো দেখুন কোনো করার প্রয়োজন হবে না আপনার। ঠিক আছে, আপনি যখন দেখে বুঝে যাবেন যে তাদের মূল্যের অনুপাত সমান হবে, তাহলে 3 দিয়ে ভাগ করে দিন, প্রত্যেক প্রকার মুদ্রা পেয়ে গেলাম। ব্যাস, এটা মুখে মুখে না লিখেই করা যায় যে 1 টাকার মুদ্রার সংখ্যা কটা? 131টি হচ্ছে 1 টাকার মুদ্রার মূল্য। তাহলে এটাই হচ্ছে 1 টাকার মুদ্রার সংখ্যা, কারণ কি যতগুলি মুদ্রা হবে তত টাকাই থাকবে, তাই না? 1 টাকার। এবার 50 পয়সার মুদ্রার মূল্য কত? 131 টাকা। তাহলে 131 টাকা মানে কি? একে আমি 2 দিয়ে গুণ করলে মুদ্রার সংখ্যা পাবো, তাই না? কারণ কি দুটি নোটে 1 টাকা হয়, তাহলে যত টাকা আছে তার ডাবল হচ্ছে নোট, 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হবে? 262, তাই না? 2 কে দিয়ে 3, 13 দুগুণে 24। এবার কি 25 পয়সা, তাহলে কটি 25 পয়সাতে 1 টাকা হয়? 4টি। তার জন্য আমি 4 দিয়ে গুণ করলে আমি নোট পেয়ে যাবো বা মুদ্রার সংখ্যা পাবো। 4 অক্ষে 4, 3 4 12, 4 অক্ষে 4, 7 অক্ষে 5। এবার আমাদের প্রশ্ন করেছে কি যে মোট কতগুলি মুদ্রা আছে। তাহলে কি করবো? এই 3টি সংখ্যা যোগ করে দিলেই হয়ে গেল, তাই না? কিংবা বলা যায় ডাইরেক্ট আমরা করতে পারি। কিভাবে করতে পারি? যে 131 কত দিয়ে গুণ করেছি? 2 দিয়ে, এখানে 4 দিয়ে, তাহলে কটা? 4 আর 2 6টা 131 হলো, আর এখানে একটা 7টা। তাহলে 131কে যদি আমি টোটাল 7 দিয়ে গুণ করি তাহলে এই যোগফলটা সমান হবে। কিংবা আমি এটা যোগ করলেও একই উত্তর আসবে। ঠিক আছে, 7 অক্ষে 7, 7 13 91, কটা? 917টি। এটা হচ্ছে মোট মুদ্রার সংখ্যা, তাই না? তাহলে দেখুন আবার বলছি, এই যে 131 টোটাল 7টা আছে, আমি তাই 7 দিয়ে গুণ করে দিলাম। তাহলে আমি কি মুদ্রার সংখ্যা পেয়ে যাবো মোট। কিংবা বলা যায় এই 3টি সংখ্যা যোগ করলেও হতো, একই কথা। এবার কথা হলো বন্ধুরা, অঙ্কটা দেখতে অনেক বড় দেখাচ্ছে, তাই, কিন্তু আসলে কি এত বড় হবে? হবে না। আমি জাস্ট বোঝানোর জন্য তখন এই যে এত কিছু লিখেছি, লেখার প্রয়োজন আছে কি নাই? আপনি কি করবেন? এই যে সংখ্যার অনুপাত আছে এটাকে আমরা আগে সবার আগে কি করবো? মূল্যের অনুপাত বের করবো। যখন দেখবেন যে মূল্যের অনুপাত সমান আছে, তাহলে যে টাকাটা আছে ডাইরেক্ট তাকে 3 দিয়ে ভাগ করে দিন। কত টাকা আছে? 393 টাকা। 3 দিয়ে ভাগ করলে আমি কি পাবো? 131 সংখ্যাটা পেয়ে যাবো। এই 131টা কি? যে প্রত্যেক প্রকারের মুদ্রাই কিন্তু প্রত্যেক প্রকারের মুদ্রাই কিন্তু 131টি করে আসে। এবার 1 টাকার মুদ্রা যদি 131টি থাকে তাহলে তার মূল
31 টাকা করে আসে, প্রত্যেক প্রকারের মধ্যে কি 131 টাকা করে আসে। এবার কি 1 টাকার নোট যদি 131 টাকা থাকে তাহলে কি এর সংখ্যার পরিমাণ কি হবে? 1 দিয়ে গুণ, তাই না? 2 টাকারটাকে 2 দিয়ে গুণ। যখন আমরা পেয়ে গেলাম যে 131, তাই না? যে প্রত্যেক প্রকারের মুদ্রার মূল্য অনুপাত কত? 131। তাহলে একে যদি আমি 1 দিয়ে গুণ করি তাহলে কি 1 টাকার নোটের সংখ্যা পাবো, 2 দিয়ে গুণ করলে 50 পয়সার নোটের সংখ্যা পাবো, 4 দিয়ে গুণ করলে 25 পয়সার নোটের সংখ্যা পাবো। বাস সেই সংখ্যাটাই শুধু আমরা বের করতে বলেছে, যোগ করে দিলেই হয়ে গেলো সেই সংখ্যা, তাই না? বাস এটা হলো বন্ধুরা 1 নম্বর অঙ্ক। আশা করি এটা বুঝে থাকবেন। চলে আসছি পরের প্রশ্নে 2 নম্বর দেখুন। এটা হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। তো এটা প্রশ্ন কি বলেছে দেখুন, যে একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা আছে। তো একই রকম কথা বলেছে যে এখানেও 1 টাকা 25 পয়সা 50 পয়সার মুদ্রা আছে। বলছে বাক্সে মোট 35 টাকা থাকলে প্রত্যেক মুদ্রার সংখ্যা কত? দেখুন এটা আমরা কিভাবে করব। দেখুন এই প্রসঙ্গে আমি একটা সূত্রও বলে দিতে পারি যে প্রত্যেক মুদ্রার সংখ্যা সমান সমান কি, প্রত্যেক মুদ্রার সংখ্যা সমান সমান মোট টাকার পরিমাণ এবং কি তাকে ভাগ করতে হবে মুদ্রাগুলির মূল্য সমষ্টি দিয়ে। তাহলে আমরা ডাইরেক্ট এটার উত্তর পেয়ে যেতে পারি। দেখুন আমি লিখছি যে প্রত্যেক মুদ্রার সংখ্যা সমান সমান কি মোট মূল্য বাই মুদ্রাগুলির মূল্য সমষ্টি। বাস এটা সূত্র ইউজ করে আপনি ডাইরেক্ট লিখতে পারেন। ঠিক আছে, আমি আগে লিখছি, তারপরে আমি একটু বলছি যে কেন এটা আসে। ঠিক আছে, যে প্রত্যেক মুদ্রার সংখ্যা চেয়েছে, তাহলে ডাইরেক্ট আমরা এখানে মান বসাবো যে মোট মূল্য। মোট মূল্য কত টাকা বলেছে? 35 টাকা। তাহলে 35 টাকাটা আমি উপরে লিখলাম, এটা হচ্ছে মোট মূল্য। এটাকে আমি কি করব, মোট যে প্রকারের মুদ্রা আছে তাদের মূল্য সমষ্টি। কি কি প্রকারের মুদ্রা আছে? 1 টাকা 50 পয়সা 25 পয়সা। আচ্ছা তাহলে আমি লিখে নিচ্ছি যে 1 টাকা 50 পয়সা প্লাস 25 পয়সা। ঠিক আছে, একটা লাইন আমি লিখলাম। এরপরে দেখুন আমি মুদ্রার মূল্যটা নিচে বসাচ্ছি। আচ্ছা এবার কি 1 টাকা যদি একটি নোট থাকে তাহলে তার মূল্য কত? 1 টাকাই থাকবে। প্লাস আমি টাকাতে করছি, আর পয়সাতে করলেও হয়, পয়সাতে করলে উপরেরটাকে পয়সা করে নিতে হবে। তাহলে আমি ডাইরেক্ট টাকাতে করছি। এবার 50 পয়সা, 50 পয়সা যদি একটি থাকে তাহলে মোট মূল্য কত হবে? 0.50 টাকা, তাই না? 2 ঘর আগে দশমিক দিলে কি হয়ে যায়? সেটা টাকা হয়ে যায়। প্লাস তাহলে 25 পয়সা, তাহলে 25 পয়সাকেও আমরা তাই করবো, 2 ঘর আগে দশমিক দিব, তাহলে টাকা হয়ে গেল, তাই না? তাহলে আমরা টাকাতে করলাম। এবার এই দশমিকটা ইউজ করতে হতো না যদি আমরা কি করতাম, ফলটা পয়সাতে করতাম, তাই না? আমরা ডাইরেক্ট টাকাই করছি। তাহলে আমি পয়েন্ট দিয়ে দিলাম, তাহলে সেটা কিন্তু মূল্য হয়ে গেল, তাই ঠিক আছে? এখন আর টি থাকলো। তাহলে 35 নিচে কত আছে দেখুন, এই তিনটে যদি যোগ করি কত হবে? 1.75 হবে, তাই না? 5 আর 5 2 7 1। ঠিক আছে, এবার এই দশমিকটা তুলে দিলে কি করতে হবে? উপরে দুটো শূন্য দিয়ে দিলাম, তাহলে দশমিকটা তুলে দিলাম। ঠিক আছে, এবার 35 দিয়ে কাটাকাটি যায়, 5 দিয়ে যায়। আচ্ছা 5 দিয়েই করছি দেখুন, 3 5 15 16 17, 2 থাকলো কত হচ্ছে? 25, 5 5 25, 5 দিয়ে করছি, তাহলে 5 7 35, দুটো শূন্য হলো, 35 2 70, একটা শূন্য, সমান সমান কত আসলো? 20টি। এটাই কিন্তু বন্ধুরা উত্তর। ঠিক আছে, আমি কি না প্রত্যেক মুদ্রার সংখ্যা সমান সমান কি 20টি। দেখুন 20টি কত নম্বর অপশন হবে? এসে অপশন নম্বর এ হচ্ছে বন্ধুরা উত্তর। ঠিক আছে, আশা করি এটা বুঝে থাকবেন। চলে আসছি পরের প্রশ্নে। আমরা 3 নম্বর প্রশ্ন। এটা প্রশ্ন বলেছে যে একটি বাক্সে মোট 384টি মুদ্রা আছে। যদি 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 2:3:7 হয়, তবে বাক্সে মুদ্রাগুলির মোট মূল্য কত? তাহলে এখানে কিন্তু কি চেয়েছে? যে মোট মূল্য চেয়েছে। তো দেখুন এটা প্রশ্নের সমাধান আমরা কিভাবে করছি। খুবই ইজি একটি অঙ্ক দিয়েছে, কোনো ঘোরানো পেছানো কথা নেই। দেখুন সহজেই হয়ে যাবে অঙ্ক। তাহলে কি এই 3 প্রকারের মুদ্রা আছে, 1 টাকা 50 পয়সা আর কি 25 পয়সা। এবার কি এদের কি সংখ্যার মুদ্রার সংখ্যার অনুপাত দেওয়া আছে কত? 2:3:7। এটা হচ্ছে সংখ্যার অনুপাত। আর বলেছে মোট 384টি মুদ্রা আছে। তাহলে আমরা এখানে বের করতে পারবো যে 1 টাকা কটি আছে, 50 পয়সা কটি আছে, 25 পয়সা কটি আছে। বাস সেটাই যদি বেরিয়ে যায় তাহলে আর কি বাকি থাকছে, তাই না? তাহলে সেটা বের করার নিয়ম কি বন্ধুরা? মোট একটা আমরা ধ্রুবক সংখ্যা বের করতে পারি, যে ধ্রুবক সংখ্যা। ধ্রুবক ধ্রুবক দিয়ে বের করলে কি হয়? একবারে আমাদের উত্তর চলে আসে, তাই না? ধ্রুবক সমান সমান কি? মোট মুদ্রা সংখ্যা হচ্ছে 384। কত? 384। একে আমরা কি করব? অনুপাতের যোগফল দিয়ে ভাগ করব, তাহলে ধ্রুবক সংখ্যা পেয়ে যাবো। তাহলে 7 3 10 দিয়ে 12, তাই না? এটা হচ্ছে অনুপাতের যোগফল। আমি লিখলাম না, দেখুন যে এখানে অনুপাতের যোগফল দিয়ে আমরা কি মোট সংখ্যাকে ভাগ করে দিলাম। ঠিক আছে, ভাগ করলে কত পাচ্ছি দেখুন? 3 12 36, 37 38, 2 থাকলে 24, 12 2 24। এখানে কাটাকাটি করে পেলাম কত? 32 ধ্রুবক সংখ্যা। যার সাথে যদি আমি এই 2 গুণ করি তাহলে কি 1 টাকার সংখ্যা পাবো। এই 32-এর সাথে যদি আমি 3 গুণ করি তাহলে কি
50 পয়সার মোট সংখ্যা পাবো। এই 32-এর সাথে যদি আমি 7 গুণ করি তাহলে কি পাবো, মোট 25 পয়সার সংখ্যা পেয়ে যাবো। ঠিক আছে, এটা হচ্ছে সেই ধ্রুবক সংখ্যা। কিংবা আপনি অন্যভাবে আনুপাতিক ভাগাহার দিয়েও করতে পারেন, যে 1 টাকার সংখ্যা সমান সমান মোট সংখ্যাটা লিখলেন ইন্টু অনুপাতের যোগফল নিচে, আর যেটা বের করবো সেটা উপরে। এইভাবে করতে গেলে কি হবে, আমার এক্সট্রা আরো 3টি লাইন লাগবে, অর্থাৎ অঙ্কটা বড় হয়ে যাবে। যার জন্য আমি এই প্রসেস করছি। ঠিক আছে, আমরা কি করবো, মোট সংখ্যাকে কি করলাম, 12 দিয়ে ভাগ করলাম। কোথা থেকে পেলাম, এই 3টি অনুপাতের যোগ। বাস, এই যে ভাগফলটা পেলাম এটার সাথে যদি আমি প্রত্যেকটা অনুপাত গুণ করি তাহলে প্রত্যেকটা সংখ্যা পেয়ে যাবে। ঠিক আছে, বাস সংখ্যা পেয়ে গেলাম। বাস, এই সংখ্যার যোগফলটাই উত্তর হবে। দেখুন তাহলে কি 32 গুণে কত হচ্ছে, 64। 1 টাকার নোট কতটি আছে, 64টি আছে। আচ্ছা, 50 পয়সার নোট কটি আছে দেখুন, 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, 96টি। আচ্ছা, 25 পয়সার নোট কটি আছে দেখুন, 7 দুগুণে 14, 4, 3 7 21, হাতে রেখে 22, 224টি, তাই না? বাস, এবার এই তিনটি সংখ্যা আমরা ডাইরেক্ট যোগ করে দিচ্ছি, তাহলে মোট কত টাকার মুদ্রা আছে সেটা আমরা পেয়ে যাবো, তাই না? তাহলে দেখুন যোগ করছি, সুতরাং এই মুদ্রাগুলির মোট মূল্য কত, এটাই যে এসে মোট কত টাকা মূল্য আছে, তাই না? এই মুদ্রাগুলির মোট মূল্য কত, তাহলে আমি ডাইরেক্ট লিখছি যে মুদ্রাগুলির মোট মূল্য। আচ্ছা, মূল্য সমান সমান কি, যে 1 টাকার যদি 64টি নোট থাকে তাহলে 64টি নোটের মূল্য কি 64 টাকাই হবে, তাই না? 64 টাকাই হবে, আমি নিচে নিচে লিখছি। এবার 50 পয়সার নোট আছে 96টি, তাই না? তাকে আমি 2 দিয়ে ভাগ করলে কি মূল্য পেয়ে যাবো, যতগুলি নোট থাকবে তার আর্ধেক সংখ্যক টাকা, তাই না? যদি 2টি নোট থাকে তাহলে 1 টাকা, তাহলে 4টি নোট থাকলে 2 টাকা, সেরকম 96টি নোট আছে মানে কি 48 দুগুণে 96, অর্থাৎ 48 টাকা হবে। আমি ডাইরেক্ট লিখলাম। এবার কি 25 পয়সা, 25 পয়সা আছে কত, 224টি, তাহলে 224টি, একে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে টাকা হয়ে যাবে, কারণ কি 4টি 25 পয়সা মিলে 1 টাকা, তাই না? তাহলে 4 5 20, 4 6 24, অর্থাৎ কত, 56 টাকা, তাই না? 25 পয়সার নোটকে 4 দিয়ে ভাগ করলে টাকা হয়, এটা সবাই জানি, তাই না? এবার যোগ করছি দেখুন, 6 6 12 13 14, 15 16 17 18 8, হাতে থাকলে কত 1, তাই না? 6 4 10 15, হাতে থাকে 16, তাহলে পাচ্ছি কত 168 টাকা। এটা হচ্ছে এই নোটগুলির মোট মূল্য। এবার 168 টাকা দেখুন অপশন নাম্বার বিতে রয়েছে, অর্থাৎ অপশন বি হচ্ছে কিন্তু উত্তর। ঠিক আছে, আশা করি এটা বুঝে থাকবেন। চলে আসি তাহলে বন্ধুরা আজকে লাস্ট কোশ্চেন 4 নাম্বার দেখুন। তো এটা হলো বন্ধুরা 4 নম্বর প্রশ্ন। তো এই প্রশ্নে কি বলেছে দেখুন, যে একটি ব্যাগে 5 টাকা ও 10 টাকার মোট 80টি নোট ছিল। ওই ব্যাগে মোট 600 টাকা থাকলে 10 টাকার নোটের সংখ্যা কত? দেখুন এটাও খুবই সিম্পলি একটা অঙ্ক দিয়েছে। তো কিভাবে আমরা করছি দেখুন, এই অঙ্ক করার মধ্যে অনেক নিয়ম রয়েছে। তো দেখুন আমি একটা শর্ট নিয়ম করছি। সেটা কোন নিয়ম, যে মুরগি 4 পায়ের প্রাণী আর হচ্ছে 2 পায়ের প্রাণীর যে সংখ্যার অঙ্ক, সেই একই নিয়মে এটা আমরা করছি। দেখুন আমি একটু সাজিয়ে লিখে নিলাম এই আকারে, কেন কি এই আকারে লিখলে আপনি একটু বুঝতে পারবেন ভালো, যে কি কি আছে, যে 5 টাকার নোট আছে আর 10 টাকার নোট আছে। ঠিক আছে, মোট নোট আছে কটি বন্ধুরা, 80টি নোট আছে। ঠিক আছে, এবার কি এই 80টি নোটের মোট টাকা আছে কত টাকা, 600 টাকা, তাই না? এটাই বলেছে। এবার প্রশ্ন করেছে কি, যে ওই ব্যাগের 10 টাকার নোট তাহলে কটি ছিল। তো আমরা কি করবো, যে কোনো এক প্রকার নোট নিয়ে কাজ করবো, হয় 10 টাকার নোট নিয়ে, না হলে 5 টাকার নোট নিয়ে। ঠিক আছে, তো প্রথমে যেহেতু 5 টাকা আছে, আমি 5 টাকার নোট নিয়েই করছি। যে আমরা কি করবো, যে মোট কটি নোট আছে, 80টি নোট আছে। এবার কি এই 80টি যদি 5 টাকার নোটই হতো, 10 টাকার নোট মনে করে নেই, শুধু 5 টাকার নোটে যদি 80টি হতো তাহলে কত টাকা আসতো, তাই না? সেটাই আমরা লিখবো, যে 5 টাকার নোটে যদি টোটাল এই 80টি নোট আছে, তো 80টি নোটে যদি 5 টাকার নোট হতো তাহলে কত টাকা হতো। তাহলে আমরা কি করবো, 5 দিয়ে 80 গুণ করে দেবো, তাই না? যে 80টি 5 টাকার নোট আছে, মোট কত টাকা আছে, তাহলে সেটা আমরা কিভাবে পাবো, যে 5 8 40 মানে 400। টোটাল যদি সবগুলি নোটে যদি 5 টাকা নোট হতো তাহলে কত টাকা আসতো, 400 টাকা আসতো। কিন্তু বলেছে কত টাকা আছে, 600 টাকা, তাই না? এবার 600 টাকা থাকার মানে কি, তার মানে এখানে আরো 200 টাকা পড়ে থাকছে। কেন 200 টাকা আসছে না, কারণ সবগুলোই আমরা 5 টাকা নিয়েছি, 10 টাকার নোট নিইনি। সেই 10 টাকার নোট না নেওয়ার জন্য কত টাকা বাঁচলো দেখুন, 600 মাইনাস 400 কত টাকা, 200 টাকা। বাস, অঙ্ক শেষ। ঠিক আছে, যেহেতু টোটাল নোট 80টি, তাহলে আমরা বের করবো হচ্ছে, প্রশ্ন করেছে 10 টাকার নোটের সংখ্যা কত। তাহলে আমি এখান থেকে ডাইরেক্ট উত্তর লিখতে পারি, যে 10 টাকার নোটের সংখ্যা সমান সমান, তাহলে আমাদের টোটাল টাকা ছিল 600 টাকা, তাই না? কিন্তু আমরা দেখছি যে 5 টাকার নোট ধরলে আসে কত টাকা, 400 টাকা। তাহলে কত টাকা আমাদের বেশি থাকলো বা কম থাকলো, তাই না? 200 টাকা বেশি থাকলো, যে 600 মাইনাস কত, 400 সমান সমান কত, 200, তাই না? এবার এই 200কে কি করবো বন্ধুরা, 5 দিয়ে ভাগ করে দেবো। প্রত্যেকটা নোটের সাথে আমরা যে 10 টাকার জায়গায় 5 টাকা নিয়েছি, তাই না? যদি আমি 10 টাকার নোট বের করতে চাই তাহলে একে আমরা কি করবো, 5 দিয়ে ভাগ করবো। 8 5 5 8 40, তাহলে আমরা পেয়ে গেলাম দেখুন, এই যে 40 পেলাম, এটাই কিন্তু বন্ধুরা 10 টাকার নোটের সংখ্যা, অর্থাৎ 40টি। আচ্ছা, এই অঙ্কটা আমরা এইভাবে করতে পারি।
এবার দেখুন এই অঙ্কটারই আরো একটা ট্রিক্স আছে, সেটাও আমি বলে দিচ্ছি, তো আশা করি এটা বুঝবেন। আচ্ছা, তাহলে দেখুন অন্য নিয়মটি আমি করাচ্ছি, অন্য ট্রিক্সটি কি বলেছে, যে 5 টাকার নোট আর 10 টাকার নোট, তাই না? এবার বলেছে দেখুন যে টোটাল নোট আছে কটি, টোটাল নোট আছে হচ্ছে 80টি, ঠিক আছে, বাস। এবার কি এই 80টি নোট আছে সবগুলোই যদি 5 টাকার নোট হতো তাহলে মোট কত টাকা আসছে, 5 8 40, 400 টাকা আসছে। এবার কি এই সবগুলোই যদি 5 টাকা না হয় 10 টাকা হতো তাহলে কত টাকা আসতো সেটা আমরা বের করছি। তাহলে এখানে কত টাকা আসছে, 80কে 10 দিয়ে গুণ করলে কত টাকা আসে, 800 টাকা, তাই না? এবার দেখুন সবগুলো 10 টাকা নিলে আসছে 800 টাকা, আর সবগুলো 5 টাকার নোট নিলে আসে 400 টাকা। এবার কি করব, এখানে বলেছে যে টোটাল আছে 600 টাকা, তাই না? এই 600 টাকা আমরা মিডিলে লিখবো। এবার কি এই দুটোর ডিফারেন্স, এই দুটোর ডিফারেন্স অর্থাৎ কি করবো, বিয়োগ করবো, সেই বিয়োগফলটাই হবে কি এই দুই প্রকারের টাকার অনুপাত, ঠিক আছে। তাহলে দেখুন 400 থেকে 600 গেলে 200, আমার এদিকে 800 থেকে 600 গেলেও কত আসছে, 200, বাস। যখন আমরা পেয়ে গেলাম যে 200:200 মানে কি 1:1, অর্থাৎ 5 টাকার নোটও যা আছে 10 টাকার নোটও একই সংখ্যক আছে, অর্থাৎ টোটাল নোট হচ্ছে 80টি। তাহলে 80টি যদি টোটাল নোট হয় তাহলে 5 টাকার নোট কত থাকবে আর 10 টাকার নোট কত থাকবে, আমরা কি করে 2 দিয়ে ভাগ করলেই পাবো, কেন, কারণ তাদের অনুপাত সমান এসছে, 200:200 আসছে, তাই না, মানে 1:1 এসছে। তাহলে 40 2 80, অর্থাৎ 10 টাকার নোটও 40টি আসে, আর কি 5 টাকার নোটও 40টি আসে। দেখুন টোটাল ব্যাপারটা আমি আবার বোঝাচ্ছি, যে 5 টাকার নোট আর 10 টাকার নোট, টোটাল নোট আছে 80টি। এই 80টি যদি 5 টাকার নোট হতো তাহলে মোট কত টাকা হতো, 5 8 40, 400 টাকা হতো। আবার এই 80টি যদি 10 টাকার নোট হতো তাহলে কত টাকা আসতো, 8 10 80, অর্থাৎ 800 টাকা। এবার এই 800 টাকা আর এই যে 400 টাকা, এই দুটো থেকে আমরা কি করবো, যে 600 এখানে লিখবো, 600, কারণ মোট টাকাটা 600 টাকা আছে, তাই না? এই 600-র সাথে এই দুটোর বিয়োগফল এখানে লিখবো, আর এই দুটোর বিয়োগফল এখানে লিখবো, যে অনুপাতটা পাবো এটা কিন্তু বন্ধুরা 5 টাকার আর 10 টাকার নোটের কি সংখ্যার অনুপাত, ঠিক আছে, বাস। এই অনুপাতে আমরা 80কে ভাগ করে দিব, তাহলেই হয়ে গেল। যেহেতু আমরা সমান পেলাম তার জন্য আমরা 2 দিয়ে ডাইরেক্ট ভাগ করে দিলাম, ঠিক আছে, তাহলে 5 টাকার আর 10 টাকার নোট পেয়ে গেলাম। তাহলে এটা হলো বন্ধুরা অন্য নিয়ম। তো আশা করি এই ট্রিক্সটি বুঝে থাকবেন, এই নিয়মটি বুঝে থাকবেন। এই ছিল আজকের 4টি মুদ্রা সংক্রান্ত অঙ্ক। তো টোটাল ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। যদি ক্লাসটি ভালো লেগে থাকে, আপনার যদি কাজে লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি তাহলে, থ্যাংক ইউ।